নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আগের দিনের মতো আজকেও আমরা কেমিস্ট্রির একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। আজকের গল্পটার কি নাম না, আজকের গল্পটার নাম হলো কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়া। কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়া। এবার প্রথমে আমি যদি বলি যে রাসায়নিক বিক্রিয়া, এই যে কেমিক্যাল বা রাসায়নিক কথাটা বলতে গেলে আমাদের মাথায় প্রথমে কি আসে না, প্রথমে আসে ব্যাপারটা হচ্ছে রাসায়নিক। এবার এই রাসায়নিক যে ব্যাপারটা, এই রাসায়নিক জিনিসটা মানে কি না, এখানে কি কি জিনিস অ্যাসোসিয়েটেড থাকে না, প্রথম কথা এখানে চেঞ্জ অফ স্টেট হতে পারে। চেঞ্জ অফ স্টেট মানে অবস্থার পরিবর্তন হতে পারে এখানে। দ্বিতীয় নম্বর চেঞ্জ অফ কালার। চেঞ্জ অফ কালার একটা উদাহরণ দিয়ে বলি, যখন আমরা কাগজকে পোড়াই, তখন আমরা কি দেখতে পাই যে কাগজটা যখন পোড়ানো শেষ হয়ে যায় আস্তে 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 কী হয় যে কাগজ যদি সাদা রঙের হয় সেটা ধীরে ধীরে কালো বর্ণে রূপান্তরিত হয়। তাহলে এই যে কালো বর্ণ হয়ে গেল সাদা থেকে কালো, তাহলে এখানে চেঞ্জ অফ কালার হচ্ছে। তাহলে এবং এই যে কেমিক্যাল রিয়াকশানটা হলো, আমরা কি এই কাগজটাকে বা এই যে কাগজটা পোড়ানোর পরে যে কালো বস্তুটা পাওয়া গেল, সেই কালো বস্তু থেকে আবার কি কাগজটা ফিরে পাবো? ফিরে পাবো না। তাহলে এই যে কেমিক্যাল রিয়াকশনের যে নেচারটা হয় সেটা কি হয়, সেটা হচ্ছে ইররিভার্সিবল ইন নেচার। ইররিভার্সিবল ইন নেচার মানে ইররিভার্সিবল কথাটার মানে কি? ইররিভার্সিবল কথাটার মানে হলো, ধরো এই যে আমি এখানে বললাম কাগজকে আমরা কি করছি, পোড়াচ্ছি। কাগজ পুড়িয়ে আমরা কি পেলাম, সেটা পরিণত হয়ে যায় কার্বনে। তাহলে আমরা কাগজকে তাপ দিলাম, সেখান থেকে পেলাম কার্বন। এবার আমি যদি কার্বন থেকে যে তাপটা দিয়েছি সেই তাপটা যদি উইথড্র করে নিই, তাহলে কি আমরা এই কাগজটা ফিরে পাবো? নিশ্চয়ই ফিরে পাবো না। তাহলে যেহেতু আমরা এখানে কাগজ থেকে কার্বনে যে পদ্ধতিতে বা তাপ প্রয়োগের ফলে কার্বন হচ্ছে, এবার আমি যখন তাপটাকে রিমুভ করছি, উইথড্র করছি, তখন কিন্তু আমি কার্বন থেকে আর কাগজটাকে ফিরে পাচ্ছি না। তাহলে এই জন্য এটাকে বলছি আমরা ইররিভার্সিবল ইন নেচার, রাইট। এরপরে কি আছে, দাঁড়াও আমার মুছার এটা কোথায় গেল, এই তো পেয়েছি। এছাড়া আর কি হতে পারে, এছাড়া হতে পারে চেঞ্জ ইন টেম্পারেচার। চেঞ্জ ইন টেম্পারেচার বা তাপমাত্রা পরিবর্তন। অনেক সময় আমরা কি দেখি, যে ধরো আমরা জলে যদি আমরা চুন মেশাই, তাহলে কি দেখতে পাই জলটা হিট হয়ে যায়, জলটা গরম হয়ে যায়। আবার অনেক সময় যদি অতিরিক্ত পরিমাণে চুন মেশাই, তাহলে জলে বুদবুদ বা বাবল তৈরি হয় এবং সেটা ফুটতে থাকে, ফুটন্ত অবস্থা হয়ে যায়। তাহলে এখানে কি ঠান্ডা জল ছিল, যে ঠান্ডা জলটা গরম জলে রূপান্তরিত হয়ে গেল। তাহলে এই যে জলের যে গরম করলাম, আমি কি করলাম, যে জলে চুন মিশিয়ে যে জলটাকে যে গরম করলাম, সেটা হচ্ছে আমাদের চেঞ্জ ইন টেম্পারেচারের ইনক্রিজ হলো, রাইট। তাহলে এই যে সমস্ত ঘটনাগুলো ঘটবে, যেখানে আমার চেঞ্জ অফ স্টেট হতে পারে, চেঞ্জ অফ কালার হতে পারে এবং চেঞ্জ ইন টেম্পারেচার হতে পারে, এবং সবচেয়ে বড় কথা সেটা হবে যে ইররিভার্সিবল নেচার, যে পদ্ধতিতে আমি একটা বস্তু থেকে অন্য একটা বস্তু পেয়েছিলাম, সেটাকে আমি যদি সেই প্রসেসটাকে উইথড্র করতে থাকি, তখন কিন্তু আমি আগে পুনরায় সেই বস্তুটাকে পাচ্ছি না। তাহলে এই যে জিনিসটা ঘটনাটা ঘটছে, তাহলে এটাকে আমরা বলছি কেমিক্যাল রিয়াকশন, ঠিক আছে, রাইট। এবার আমি তো দেখলাম, যেমন ধরো একটা উদাহরণ সহযোগে বলি, যেমন ধরো একটা বিকারে নিয়েছি আমি এ কেমিক্যাল, আর একটা বিকারে নিয়েছি আমি কেমিক্যাল বি। এবার এই কেমিক্যাল এটাকে এবং কেমিক্যাল বিটাকে অন্য একটা বিকারে মিশিয়ে, ধরো এটার বর্ণ ছিল লাল,
এটার বর্ণ ছিল ধরে নিলাম বর্ণহীন ছিল। এবার আমি যখন এই লালের সাথে এই বর্ণহীন এই দুটোকে মেশালাম, তখন এখানে দেখলাম যে দ্রবণের বর্ণটা নীল হয়ে গেল। হতেই পারে একটা কেমিক্যাল এ, কেমিক্যাল বি, একে মিশিয়ে পরে আমি কি পেলাম? নীল বর্ণ। এবার আমাকে যখন এটা খাতায় লিখতে হবে, তখন তো কিছু না কিছু লিখতে হবে না? তাহলে এরপরে আসি যে আমাদের যে রাসায়নিক সমীকরণ, এই যে কেমিক্যাল রিয়াকশনের যে ইকুয়েশন, সেটা লেখার নিয়ম কীরকম। আমাকে তো খাতায় লিখতে, আমি তো শুধু দেখে বলে দিলাম যে এটা লাল প্লাস বর্ণহীন থেকে নীল হয়েছে, দেখতে পাচ্ছি, কিন্তু আমি যখন খাতায় লিখবো, আমি লালটা সেটা কি বস্তু ছিল, বা ওই বর্ণহীনটা কি বস্তু ছিল, বা সেটা কি অবস্থায় ছিল, সেগুলো সমস্ত কিছু আমাকে তো খাতায় লিখতে হবে। তাহলে সেটাই হচ্ছে তোমার রাসায়নিক বিক্রিয়া লেখার নিয়ম। রাসায়নিক বিক্রিয়া লেখার নিয়ম। কি কি নিয়ম আছে? আমি ধরছি যে একটা বস্তু আছে প্রথমে এ, ধরো একটা বিকারে যেটা বললাম এ বস্তু আছে, আর একটা বিকারে আছে বি বস্তু। এবার এই দুটোকে মিশিয়ে আমি একটা পেলাম, ধরো অন্য একটা বিকারে দুটো যখন মেশাচ্ছি তখন আমি সি বস্তুটি পেলাম। তাহলে একটা জিনিস দেখো যে আমি এ বস্তুর সাথে বি বস্তুকে মিশিয়ে পেলাম সি বস্তু, বা এর সাথে হয়তো আরও একটা কিছু আনুষঙ্গিক যোগও পেলাম, যেটা সি প্লাস ডি বস্তু পেলাম। তাহলে এটা আমি যখন খাতায় লিখবো, তখন আমি বাম দিক লিখবো কি না, বাম দিক লিখবো যাদেরকে বিক্রিয়া করিয়েছি। তাহলে বাম দিক লিখবো আমি এ বি, আর ডান দিকে লিখবো সি আর ডি, রাইট? এবার আমি যখন এ এবং এর সাথে বি কে মিশিয়েছি, তখন আমি কি পেলাম? এ এবং বি থেকে সি এবং ডি কে পেলাম, রাইট? তাহলে এইভাবে আমাদের লেখার নিয়ম, যে বাঁ দিকে যে বস্তুগুলো থাকে, যে বস্তুগুলোকে মিশিয়ে পরে আমাদের কেমিক্যাল রিয়াকশনটা শুরু করছি, তাদেরকে আমরা বলছি রিয়াক্ট্যান্ট। আর যাদেরকে পেলাম তাদেরকে আমরা বলছি প্রোডাক্ট। বাংলায় বললে কি হবে? রিয়াক্ট্যান্ট মানে হচ্ছে বিক্রিয়ক, আর প্রোডাক্ট মানে কি? বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, এবার এটা গেল সাধারণ একটা ধারণা। এবার এই যে রাসায়নিক বিক্রিয়া আমরা যে করছি, রাসায়নিক বিক্রিয়া আমরা প্রোডাক্ট এর সাথে প্রোডাক্ট বিকে মিশিয়ে প্রোডাক্ট সি এবং প্রোডাক্ট ডি যে পেলাম, সেটা আমরা রিয়াক্ট্যান্ট এ এবং রিয়াক্ট্যান্ট বিকে মিশিয়ে যে আমরা প্রোডাক্ট সি এবং প্রোডাক্ট ডি পেলাম, এই যে সি এবং ডিটা যে পাচ্ছি, এদের যে কেমিক্যাল প্রপার্টিজ, তারা কিন্তু এর সাথেও মিলছে না, বি এর সাথেও মিলছে না। তাহলে আমাদের যদি এবারে পুরোটা যদি সামারি বেসিসে আমার লিখতে হয়, তাহলে কেমিক্যাল রিয়াকশনটা কি? কেমিক্যাল রিয়াকশন জিনিসটা কি না, এক বা একাধিক কেমিক্যাল যখন বিয়োজিত হয়ে, একটা কেমিক্যাল বিয়োজিত হতে পারে, বিয়োজিত হয়ে বা যুক্ত হয়ে এক নতুন রাসায়নিক ধর্মের পদার্থ উৎপন্ন করে, তাকেই আমরা বলছি কেমিক্যাল রিয়াকশন। তাকে আমরা কি বলবো? কেমিক্যাল রিয়াকশন। এবার কেমিক্যাল রিয়াকশন, একটা যে কেমিক্যাল রিয়াকশন লিখছি, যেমন আমি বললাম এ প্লাস বি থেকে সি প্লাস ডি লেখার নিয়ম আছে, আরও এর সাথে আরও কিছু কিছু নিয়ম আছে। তাহলে একটা বাস্তব উদাহরণের সাহায্যে দেখে পরে বুঝাই। সবচেয়ে সহজ উদাহরণ আমাদের, ধরো হাইড্রোজেন এবং অক্সিজেন,
এরা দুটো মিশে পড়ে আমাদের H2O উৎপন্ন করলো। হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে উৎপন্ন হলো H2O। তাহলে আমাদের রাসায়নিক সমীকরণ লিখতে গেলে প্রথমে দেখতে হবে যে হাইড্রোজেন এর অবস্থাটা কী ছিল, এর স্টেটটাও লেখা জরুরি। হাইড্রোজেন ছিল আমার গ্যাস, অক্সিজেন এও কিন্তু গ্যাস ছিল। এবার এই হাইড্রোজেন এবং অক্সিজেন এরা দুজনে মিলে পড়ে এমন একটা পদার্থ তৈরি হলো যেটা কিন্তু গ্যাস নয়, এটা হচ্ছে লিকুইড, রাইট? তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে একটা লিকুইড তৈরি করলো যেটা হচ্ছে H2O, এবং এর মধ্যে না আছে অক্সিজেনের প্রপার্টি, না আছে হাইড্রোজেনের প্রপার্টি, রাইট? হাইড্রোজেনের কী কী প্রপার্টি, না এ দাহ্য, আর অক্সিজেনের প্রপার্টি কি, এ হচ্ছে অন্যকে দহনে সহায়তা করে। কিন্তু হাইড্রোজেন কি করছে, এই H2O কি করছে, হাইড্রোজেন বলছে, H2O কি করছে, এ আগুন নেভাতে বরঞ্চ সাহায্য করে, রাইট? এবং এর যে প্রপার্টি, এ তরল এবং এর কেমিক্যাল কম্পোজিশনও বা কেমিক্যাল প্রপার্টিসও আলাদা। এবার আমি কি এখনো অবধি পুরোপুরি ইকুয়েশনটাকে ঠিক লিখেছি? না, এখনও কিন্তু আমি ইকুয়েশনটাকে ঠিক লিখিনি। কীভাবে ঠিক করব, না আমাদের এবার আমরা কি করব, এখানে তোমার হচ্ছে আমরা করব এটাকে সমতা বিধান বা ব্যালেন্সিং। সমতা বিধান বা ব্যালেন্সিং কিভাবে করব, না ব্যালেন্সিং কিভাবে করব সেটা পরে আসছি। আগে এটা বোঝা যাক যে এই সমতা বিধানে ব্যালেন্স কেন করব। তার কারণ হচ্ছে যে ভরের সংরক্ষণ নীতিকে মেনে চলার জন্য। মেনে চলার জন্য, ঠিক আছে? দেখো এখানে আছে হাইড্রোজেনের, এই অক্সিজেনের ভর ডাবল, এখানে অক্সিজেনের ভর একটা, তাহলে এখানে কি এইভাবে সমতা হয়েছে? এটা সমতা হয়নি, তাহলে এটাকে সমতা বিধান করতে হবে। কীভাবে করব, না প্রথমে দেখো যে আমাদের এখানে আছে অক্সিজেন একটা, তার মানে আমাকে অক্সিজেন দুটো করতে হবে, ঠিক তো? ধরো এটা অন্য কালিতে লিখি, আরও ইকুয়েশনটা ভালো করে লিখি। আমাদের H2 থেকে O2 থেকে হয়েছে আমাদের H2O। এবার এটা কি, প্রথমত হচ্ছে এটা আনব্যালেন্সড একটা ইকুয়েশন, আমাকে একে ব্যালেন্স করতে, ওহো আমি আরও জিনিস লিখতে ভুলে যাচ্ছি। H2O গ্যাস, O2O গ্যাস, সেখান থেকে H2O এসছে আমাদের লিকুইড। তাহলে এটাকে ব্যালেন্সিং করব যখন, কি করব, প্রথমে আমি যেটা অবভিয়াস দেখতে পাচ্ছি অক্সিজেনকে আমাকে সমান করতে হবে, তাহলে অক্সিজেন এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে আমি এখানে যদি 2 সামনে বসিয়ে দিই তাহলে অক্সিজেন দুটো হয়ে গেল, অক্সিজেন আমার সমান হয়ে গেল। এবার যখন আমি অক্সিজেন সমান করলাম তখন দেখলাম কি, না 2 2 4, হাইড্রোজেন আবার এইদিকে 4টা হয়ে যাচ্ছে, এদিকে 2টো হয়ে যাচ্ছে, তাহলে আমার হাইড্রোজেনের আগেও একটা 2 বসাতে হবে। তাহলে এইভাবে যদি করি তখন কিন্তু আমার একটা ইকুয়েশন বলছি যে এটা আমাদের একদম ব্যালেন্সড একটা ইকুয়েশন, রাইট? আর একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। Fe প্লাস H2O থেকে কি উৎপন্ন হয়েছে, Fe3O4 অ্যান্ড H2, Fe3O4 প্লাস H2। দেখো Fe কি, Fe হচ্ছে সলিড, এটা কি, এটা হচ্ছে লিকুইড, এটা কি, এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে আমাদের গ্যাস, হাইড্রোজেন গ্যাস উপরে উঠে যাবে। তাহলে আমি মোটামুটি লিখলাম এটা আনব্যালেন্সড একটা ইকুয়েশন। এবার এখানে ব্যালেন্স করতে হবে। প্রথমে দেখো, প্রথমে আমি Fe-কে দেখি, Fe এখানে 1 আছে, এখানে Fe 3 আছে, তাহলে আমি আগেই প্রথমে Fe-র আগে 3 বসিয়ে দেবো, হয়েছে। এবার অক্সিজেন এখানে 4 আছে, অক্সিজেন এখানে 4 বসাতে গেলে আমাকে এখানে আমি আগে 4 বসাই, পরে দেখছি আরও আবার কিছু করা যায় কিনা। তাহলে এখানে 4 হলো, 4 2 8 হলো, এটা যদি, তাহলে হাইড্রোজেন এখন হয়ে গেল 8, এখানে আছে 2, তাহলে আমাকে এখানে 4 বসাতে হবে, তাহলে এই তো হয়ে গেল 3Fe প্লাস H2O সমান হচ্ছে Fe3O4 প্লাস 4H2। এটা গেল আমাদের ব্যালেন্সড ইকুয়েশন। এইভাবে আমরা কিন্তু রাসায়নিক কোনো একটা বিক্রিয়া যখন লিখব তার সম্মত বিধান করি, এবং এটা হচ্ছে পারফেক্ট কেমিক্যাল ইকুয়েশন, ঠিক আছে? এবার আমাদের
পড়া হলো যে আমরা রাসায়নিক সমতাবিধান করলাম, আর কি বললাম যে কেমিক্যাল রিঅ্যাকশন সাধারণ জিনিসটাকে সেটা দেখলাম। এবার দেখো একটা জিনিস, যদি ধরো আমরা চুন যখন চুনকে জলে দিচ্ছি সেখান থেকে তাপ উৎপন্ন হচ্ছে, বা আমরা যখন কয়লা জ্বালাচ্ছি সেখান থেকে আমরা তাপ পাচ্ছি, রাইট। আর আবার কিছু ক্ষেত্রে কি হয় যে যেমন যখন আমাদের সালোক সংশ্লেষ হয়, সালোক সংশ্লেষের সময় আমাদেরকে সূর্যালোকের প্রয়োজন হয়। তাহলে প্রথম জিনিস হচ্ছে যে কয়লার দহন, এই কয়লার দহন আর সালোক সংশ্লেষ এই দুটো কি একই ধরনের রিয়াকশন, নাকি এদের মধ্যে কোনো ডিফারেন্স আছে? প্রথম কথা হচ্ছে আমি এখান দিয়ে কি পাচ্ছি, তাপ উৎপাদিত হচ্ছে বা তাপ পাচ্ছি আমি এখান থেকে, আর এখানে আমাকে তাপ দিতে হচ্ছে। তাহলে নিশ্চয়ই এই দুটো যে বিক্রিয়া, একদিকে হচ্ছে কয়লার দহন আর একদিকে সালোক সংশ্লেষ, এই দুটো বিক্রিয়ার মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। কি কি পার্থক্য? না, একটাতে তাপ উৎপাদিত হচ্ছে, একটাতে তাপ লাগছে। তাহলে এই যে তাপের উপর নির্ভর করে আমাদের কেমিক্যাল রিয়াকশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? প্রথম নম্বর এক্সোথার্মিক রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশন। আর এখানে এটা হচ্ছে যে তাপ আমাকে দিতে হচ্ছে, তাহলে এটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক মানে আমাদের হচ্ছে তাপ মোচি বিক্রিয়া, আর এন্ডোথার্মিক মানে তাপ গ্রাহী, যেখান থেকে তাপ আমাকে, এখানে তাপ উৎপন্ন হয় আর এখানে তাপ গৃহীত হয় বা তাপ আমাকে বাইরের থেকে একে দিতে হয়। তাহলে এই গেল আমাদের এক রকমের পার্থক্য, যে একটা হচ্ছে তাপ মোচি আর একটা হচ্ছে তাপ গ্রাহী বিক্রিয়া। এছাড়াও আরও আমাদের কিন্তু বিভিন্ন রকমের রাসায়নিক বিক্রিয়ার ধরন পড়তে হয়, এক এক করে সেগুলো সম্পর্কে আসা যাক, রাইট। প্রথমে হচ্ছে যে কম্বিনেশন রিয়াকশন। কম্বিনেশন রিয়াকশন বা সংযোজী বিক্রিয়া। এখানে কি হয়? কম্বিনেশন রিয়াকশন বা সংযোজী বিক্রিয়া, এখানে কি হয় না, কম্বিনেশন কথাটার মানে কি দাঁড়াচ্ছে যে দুটো প্রোডাক্ট আছে এ আর বি, দুটো রিয়াক্ট্যান্ট আছে, এ রিয়াক্ট্যান্ট এবং বি রিয়াক্ট্যান্ট, এরা দুজনে পরে মিলে পরে একটা সি রিয়াক্ট্যান্ট তৈরি করলো, ঠিক আছে। সেটাকে বলছি কম্বিনেশন, যে দুই বা দুইয়ের বেশি যখন রিয়াক্ট্যান্টস যুক্ত হয়ে একটা সিঙ্গেল প্রোডাক্ট তৈরি করে তখন আমরা তাকে বলছি কম্বিনেশন রিয়াকশন। তার সবচেয়ে বড় উদাহরণ কি না, CaO প্লাস H2O, এটা কি CaOH এর হোল টু। CaOটা কি সলিড, H2O লিকুইড, আর এটা হচ্ছে AQ। তাহলে দেখো যে ক্যালসিয়াম অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করলে এবং এর সাথে কিন্তু তাপ উৎপন্ন করে। তাহলে এই যে কম্বিনেশন রিয়াকশনটা হলো, এটা একেধারে তাপ মোচি বিক্রিয়া এবং তার পাশাপাশি এটা একটা কম্বিনেশন রিয়াকশন। দ্বিতীয় নাম্বার, উদাহরণ নাম্বার 1। উদাহরণ নম্বর 2 কি হতে পারে? যদি আমরা ম্যাগনেসিয়াম ফিতাকে অক্সিজেনের সংস্পর্শে রাখি তাহলে এ কি করবে, একটা ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় এবং এর সাথে কি করে, ও তীব্র সাদা আলো বা স্পার্কলিং হোয়াইট লাইট, স্পার্কলিং হোয়াইট লাইট ইমিট করে। স্পার্কলিং হোয়াইট লাইটে ইমিট করে। তাহলে ম্যাগনেসিয়াম বা এটা ম্যাগনেসিয়ামের দহনের ফলে কি উৎপন্ন হয়, MgO।
আচ্ছা, এটা ম্যাগনেসিয়াম হচ্ছে সলিড, এটা হচ্ছে তোমার গ্যাস, এটা হচ্ছে আমাদের সলিড। এটা কি ইকুয়েশনটা কি ব্যালেন্সড ইকুয়েশন? না, এতক্ষণে এটা গিয়ে পড়ে ব্যালেন্স হলো। এটাও কি ব্যালেন্স ইকুয়েশন? দেখা যাক। দুটো অক্সিজেন একটা কার্বন, ঠিক আছে, এই একটা ক্যালসিয়াম, এটা ব্যালেন্স ইকুয়েশন। তাহলে কম্বিনেশন রিঅ্যাকশন তাহলে কি হলো না, যখন এক 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 নয় মানে দুই বা ততোধিক কম্পাউন্ড রিঅ্যাক্ট্যান্টস বিক্রিয়া করবে এবং একটা সিঙ্গেল প্রোডাক্ট তৈরি করবে, তখন আমরা সেটাকে বলবো কম্বিনেশন রিঅ্যাকশন। এরপরে আসি ডিকম্পোজিশন রিঅ্যাকশন। এটা হবে কি এর এই উল্টো। 2 নম্বর বিক্রিয়া কি ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন রিঅ্যাকশন বা এটাকে বলা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়াতে কি হয় না, একটা এন্টিটি বা একটা রিঅ্যাক্ট্যান্ট, তাকে আমি কিছু করব বা তাকে আমি ধরো তার উপর কিছু মানে ঘটনা ঘটানো হলো, সেই ঘটনা ঘটানোর পরে বি এবং সি দুটো প্রোডাক্ট তৈরি হলো। তাহলে একটা সিঙ্গেল রিঅ্যাক্ট্যান্ট থেকে যখন দুটো প্রোডাক্ট তৈরি হয় তখন আমরা সেটাকে বলছি ডিকম্পোজিশন রিঅ্যাকশন। উদাহরণ কি, যখন আমরা FeSO4 একে হিট দেওয়া হবে তখন কিসে উৎপন্ন করবে Fe2O3 এবং তার সাথে সাথে SO2 গ্যাস উৎপন্ন করবে এবং SO3 গ্যাস উৎপন্ন করবে। তাহলে Fe3O4 কে যখন আমি হিট করছি তখন ও কি করছে, Fe3O4 গ্যাস উৎপন্ন করছে, SO2 গ্যাস উৎপন্ন করছে এবং SO3 গ্যাস উৎপন্ন করছে। তাহলে এই যে একটা সিঙ্গেল রিঅ্যাক্ট্যান্ট থেকে তাকে হিট করলাম, সেখান থেকে তিনটে আমি প্রোডাক্ট পেলাম। তাহলে এই যে ঘটনাটা, এটাই তো ডিকম্পোজিশন, যে এটা ভেঙে ছোট ছোট কিছু তিনটে প্রোডাক্ট তৈরি করলো। এবার দেখি এটা কি ইকুয়েশনটা স্যাটিসফাই করছে, মানে ব্যালেন্স ইকুয়েশন, নাকি কে ব্যালেন্স করতে হবে? হ্যাঁ, ব্যালেন্স করতে হবে। চলো ব্যালেন্স করা যাক তাহলে এক এক করে। একে প্রথমে 2 দেবো, Fe2 আছে, তাহলে 4 2 8 হলো, S2 হলো, S2 ঠিক আছে মিলছে, এটা 3 না, SO3। এদিকে অক্সিজেন কত, এদিকে অক্সিজেন হচ্ছে 3 3 6, এটা 4 2 8 হয়ে গেছে, হবে না, তাহলে আরও কিছু গোলমাল আছে। 2 SO3 কি হচ্ছে এখানে, SO4 যদি হয় এভাবে Fe2O3 8, এটা হচ্ছে 3 3 6 2 8টা, এই তো হয়ে গেছে, 4 2 8 3 3 6 2 8 মিলেছে। আর দুটো Fe এইদিকে একটা দুটো S ঠিক আছে। এটা হচ্ছে আমাদের Fe2SO4-কে যখন আমরা হিট দিচ্ছি, তাহলে আমরা এটা ডিকম্পোজিশন কি করছি, ডিকম্পোজিশন থ্রু গিভিং হিট। এছাড়া আরও কি হতে পারে, আরও আমাদের ইলেকট্রোলাইসিসের মাধ্যমে হতে পারে, যেমন H2O জলকে যদি আমরা ইলেকট্রোলাইসিস ঘটাই তাহলে আমরা কি পাবো, H2 + O2 পাবো। লিকুইড থেকে এটা গ্যাস, দুটো অক্সিজেন আছে, দুটো এখানে দেবো। তাহলে এই যে H2O থেকে ইলেকট্রোলাইসিসের মাধ্যমে আমরা পাচ্ছি H2 এবং O2, এটাও তো ডিকম্পোজিশন রিঅ্যাকশন, H2O থেকে H2O2, এটা কিসের মাধ্যমে পাচ্ছি না, ইলেকট্রোলাইসিসের মাধ্যমে পাচ্ছি। এছাড়া আরেক ধরনের হতে পারে, সেটা কি, সেটা হচ্ছে যদি আমরা ফটোলাইসিস হয়, AgCl বা AgBr, এদেরকে যখন আমরা সানলাইট দিই, সূর্যালোক যখন প্রয়োগ করি, তখন এ কিন্তু সিলভার এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করে বা এ সিলভার এবং ব্রোমিন গ্যাস
উৎপন্ন করে। এটা হচ্ছে তোমার গ্যাস, এটা হচ্ছে গ্যাস ব্রোমিন 2, এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে সলিড। মিললো কি? এখনও মেলেনি। টোয়াইস AgCl2, Cl2 সাথে Cl2 দুটো মিলালাম, এখানে Br2 সাথে 2 Br করলাম, 2 Br করতে গেলে আমাকে এখানে 2 Ag করতে হলো। তাহলে এই যে এখানে ঘটনাটা ঘটছে যে AgCl থেকে ভেঙে পড়ে Ag এবং ক্লোরিন, আর AgBr থেকে ভেঙে পড়ে Ag এবং Br, এই যে ঘটনাটা ঘটছে এইগুলো সানলাইটের প্রভাবে হয়। এবং এই যে ঘটনাটা আমরা এটা কোথায় কাজে লাগাই? না, এটা আমরা কাজে লাগাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফিতে। যখনই আমাদের AgCl এর একটা পর্দা থাকবে, সেই পর্দার উপরে যখন আমি সানলাইট ফেলবো তখন এবং Ag এবং ক্লোরিন তো উৎপন্ন করবে, তো ওই উৎপন্ন করার মাধ্যমে ওই যে জায়গাটাতে সানলাইট পড়বে সেই জায়গাটাতে ও সম্পূর্ণরূপে গ্রে করে দেবে। তাহলে ওই যে গ্রে করার মাধ্যমে আমাদের ওইটা কাজে লাগছে কোথায়? যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফিতে। তাহলে এটা গেল ডিকম্পোজিশন রিয়াকশন। এরপরে আসি ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। কি রিয়াকশন? না, ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ডিসপ্লেসমেন্ট রিয়াকশনটা কি? না, যখন ধরো এ একটা রিয়াক্ট্যান্ট, এর সাথে এটা আর একটা রিয়াক্ট্যান্ট, যখন এর সাথে এর বিক্রিয়া করে কি করছে, এর সাথে বি মিলে যাচ্ছে, এ আর সিকে আলাদা করে দিচ্ছে। তাহলে এই যে ঘটনাটা ঘটছে যে এ একটা রিয়াক্ট্যান্ট ছিল, সে যখন BC এর সাথে রিয়াক্ট করছে তখন এই BC এর সাথে BC এর বন্ডটাকে ব্রেক করে এ বি এর সাথে মিলে যাচ্ছে আর সিকে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলছি ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এবার কেন এই ঘটনাটা ঘটছে? না, তার কারণ হচ্ছে যে এ more reactive, A more reactive, C less reactive। তাহলে যখন একটা লেস রিয়াক্টিভ কম্পাউন্ডের সাথে যখন আমি একটা মোর রিয়াক্টিভ কোনো একটা এলিমেন্টকে যখনই বিক্রিয়া করাবো, তখন যেটা লেস রিয়াক্টিভ এলিমেন্ট তাকে ও কিন্তু এখান থেকে বাদ দিয়ে ও নিজে এর জায়গায় সাবস্টিটিউট হয়ে যাবে, রাইট? তাহলে এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। কীরকম জিনিসটা এবার একটা উদাহরণের সাহায্যে বোঝা যায়। না, আমরা অনেক সময় দেখেছি যদি কপার সালফেট এর জলীয় যে দ্রবণ আছে, সেই কপার সালফেটের জলীয় দ্রবণে যদি আমরা একটা লোহার পেরেককে রাখি, তাহলে কিছুক্ষণ পরে দেখা যায় যে ওই যে দ্রবণের বর্ণটা, সেই দ্রবণের বর্ণটা নীল থেকে হালকা সবুজ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের নীল বর্ণের কপার সালফেটের দ্রবণ, এটা অ্যাকোয়াস। এটা যদি লোহার পেরেক সলিড বসাই তাহলে আমরা কি দেখতে পাই যে এই যে এর নীল বর্ণটা সেটা সবুজ বর্ণে রূপান্তরিত হয়েছে। কিভাবে? না, এই যে Fe, এ কিন্তু কপারের চেয়ে বেশি রিয়াক্টিভ। এ কি বলবে সালফেট থেকে, যে কপারকে বলবে ভাগ তুই এখান থেকে, আমি এই সালফেটের জায়গায় বসবো। তাহলে এ কি উৎপন্ন করবে? FeSO4 प्लस Cu बेचारा उदास होके रोएगा, राइट? कि मुझसे अपना गुरूर छीन लिया। सॉरी, যে CuSO4 থেকে যখন আমরা Fe যোগ করছি তখন সে কি উৎপন্ন করছে? FeSO4 আর Cu কে আলাদা করে দিচ্ছে, বলছে হাঁটো यहाँ से। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, ঠিক আছে? এই যে ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের পাশাপাশি আরও এই ডিসপ্লেসমেন্ট রিয়াকশনে আরেকটা ভাগ আমাদের পড়তে হয়, সেটা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন।
সেটা হচ্ছে কি ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ডাবল ডিসপ্লেসমেন্ট জিনিসটা কি না, যখন আমাদের ধরো এ বি এই একটা কম্পাউন্ড, সিডি এই একটা কম্পাউন্ড, এরা যখন পরস্পরের সাথে বিক্রিয়া করবে তখন এ কি করবে না এর কম্পাউন্ডের সাথে ডি এর কম্পাউন্ড আর বি এর কম্পাউন্ডের সাথে সি এর কম্পাউন্ডের যোগ হয়ে যাবে, মানে এরা পরস্পর কি করবে ইন্টারচেঞ্জ করে যাবে। তাহলে এ ডি প্লাস বি, হ্যাঁ এ ডি প্লাস বি সি, তাহলে কি হলো যে এ ডিসপ্লেসড হয়ে ডি এর জায়গায় মানে ডি ডিসপ্লেসড হয়ে বি এর জায়গায় চলে এলো, আর সি ডিসপ্লেসড হয়ে বি এর জায়গায়, মানে এ ডি বি সি পরস্পরের সাথে ইন্টারচেঞ্জড। এর একটা বাস্তবিক উদাহরণ কি, না PbNO3 তার হোল টুর সাথে আমি যদি পটাশিয়াম আয়োডাইডকে বিক্রিয়া করি, এ কি উৎপন্ন করবে না লেড আয়োডাইডের একটা অধক্ষেপ ফেলবে, তার সাথে পটাশিয়াম নাইট্রেট তৈরি করবে। তাহলে আমি লেড নাইট্রেট, এটা অ্যাকোয়াস, এটাও অ্যাকোয়াস, সরি এটা একটু একবার ভালো লিখি, PbNO3 তার হোল টু প্লাস পটাশিয়াম আয়োডাইড, এটার থেকে আমি কি পাচ্ছি না পটাশিয়াম আয়োডাইড 2 প্লাস KNO3, রাইট। তাহলে এটা কি আমাদের ইকুয়েশনটা স্যাটিসফাই করছে? স্যাটিসফাই করছে না, ইকুয়েশনটা এরকম স্যাটিসফাই করে না। এটা অ্যাকোয়াস, এটাও অ্যাকোয়াস, এটাও এটা সলিড হয়ে যাবে, এটা তো অধক্ষেপ পড়বে নিচে, এটা অধক্ষেপ পড়বে, এটা অ্যাকোয়াস সলিউশন। এটা যদি হয় তাহলে আমাদের এটা ইকুয়েশনটাকে মিলছে, ইকুয়েশনটা মিলছে না, এখনো মিলেনি। দুটোর সাথে এই দুই বসাবো, তাহলে এখানে দুই বসাতে হলে এখানে দুই বসাতে হবে, দুটো NO3 2 KI, হ্যাঁ এবার মিলেছে। তাহলে এই যে ঘটনাটা ঘটছে এখানে, যে PbNO3 এর সাথে যখন আমি পটাশিয়াম আয়োডাইড নিলাম, তাহলে আমরা কি উৎপন্ন করলো না পটাশিয়াম এই লেড আয়োডাইড এবং পটাশিয়াম নাইট্রেট। তাহলে এই যে পটাশিয়াম এর সাথে পি এর সাথে আই আর NO3 এর সাথে কে, এই যে মিলে গেল, এটা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এবং এইখানে যে এই যে এটা হচ্ছে হোয়াইট প্রেসিপিটেট, পিপিটি মানে হচ্ছে প্রেসিপিটেট, এই যে হোয়াইট প্রেসিপিটেট উৎপন্ন হয় তার জন্য এই ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনটাকে আমরা প্রেসিপিটেশন রিঅ্যাকশনও বলে থাকি। রিঅ্যাকশন। তাহলে এই যে চারটা প্রধান আমাদের রিঅ্যাকশন পড়লাম কি কি না, প্রথমে হচ্ছে কম্বিনেশন রিঅ্যাকশন, তারপরে ডিকম্পোজিশন রিঅ্যাকশন, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন অ্যান্ড ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এই চারটা ছাড়াও এটা এই চারটা হচ্ছে প্রধান, এরা ছাড়াও আমাদেরকে আরও কিছু কিছু ইকুয়েশনের টাইপ পড়তে হবে, রিঅ্যাকশনের টাইপ পড়তে হয়। কি কি না, প্রথম হচ্ছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, রিঅ্যাকশন এটা কি না, যখন আমাদের একটা অ্যাসিড থাকবে, অ্যাসিড এবং যখন আমরা জল, এই অ্যাসিড এবং জল না সরি অ্যাসিড এবং বেস, যখন আমরা অ্যাসিডের সাথে বেসের বিক্রিয়া করব তখন আমাদের কি উৎপন্ন করবে না, এখান থেকে উৎপন্ন করবে সল্ট প্লাস ওয়াটার। এই যে ঘটনাটা ঘটছে যে অ্যাসিডের সাথে বেসের রিয়াকশনের মাধ্যমে আমাদের সল্ট এবং ওয়াটার উৎপন্ন করছে, এই যে ঘটনাটা, এটা বলছি আমরা নিউট্রালাইজেশন রিয়াকশন। উদাহরণ, সবচেয়ে বড় উদাহরণ কি আমাদের বিখ্যাত উদাহরণ, পরিচিত উদাহরণ না NaOH
অ্যাকোয়াস প্লাস HCl, এটাও অ্যাকোয়াস, এরা কি উৎপন্ন করবে NaCl প্লাস H2O। এটা কি মিলেছে ইকুয়েশন, দুটো H, একটা Na, একটা O, ঠিক আছে। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এখানে NaOH এর সাথে HCl মিশে NaCl এবং H2 হলো, এটা দেখো একদিক থেকে কিন্তু আমাদের এটা কিন্তু রিয়াকশন, ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। সোডিয়ামের সাথে HCl বসলো আর AH এর সাথে H, তাহলে এটা কিন্তু ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। তা সত্ত্বেও যেহেতু এখানে অ্যাসিড এবং বেস এই দুটো মিলে পড়ে সল্ট এবং ওয়াটার, তাহলে এই দুটোকে নিউট্রালাইজ করে দিচ্ছে, অ্যাসিড বা বেসটাকে যেহেতু এখানে নিউট্রালাইজ করে দিচ্ছে, তাহলে এই জন্য আমরা এটাকে বলছি যে নিউট্রালাইজেশন রিয়াকশন। ঠিক আছে, এরপরে কি আছে আমাদের, হোয়াট উই হ্যাভ হিয়ার, এরপরে আসি আমাদের মেন একটা টপিকে, সেটা হচ্ছে যে এই টপিকের সবচেয়ে বড় যে রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন, সেটার নাম হচ্ছে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন রিয়াকশন। অক্সিডেশন অ্যান্ড রিডাকশন রিয়াকশন মানে বাংলায় বলতে গেলে জারণ ও বিজারণ বিক্রিয়া। এবার একটা জিনিস অনেক সময় আমরা কি দেখেছি, যে একটা যদি লোহার পেরেক থাকে, সেই লোহার পেরেকটাকে যদি আমি বাতাসে বা খোলা জায়গায় বেশ কিছুদিন রেখে দিই, তাহলে কি হয়, ওই লোহার পেরেকের গায়ে আমাদের এক ধরনের বাদামি বর্ণের একটা আস্তরণ পড়ে যায়, যা হয় আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যায় এবং ধীরে ধীরে এই লোহার যে নমনীয়তা বা লোহার যে হার্ডনেস, সেটা আস্তে আস্তে ক্ষয়ে যেতে থাকে, রাইট। এই যে ঘটনাটা, এটা কি বলছি আমরা, এটাকে বলছি লোহার মরিচা পড়া বা লোহার ক্ষয়। এই যে লোহার ক্ষয় যে ঘটনাটা ঘটে, এই যে লোহার মরিচা পড়ার ঘটনাটা ঘটে, এটা কিসের মধ্যে, বা আমরা এইটার মাধ্যমে আমাদের কিন্তু যে জারণ এবং বিজারণ যে ঘটনাটা, এখানেই কিন্তু আমাদের বোঝা যায়। এবার আসি তাহলে জারণ এবং বিজারণ সম্পর্কে সাধারণ কিছু তথ্যে। তাহলে আমরা প্রথম গল্প হচ্ছে জারণ। এই জারণ যখন আমরা পড়ব, আমাদের জারণ বলতে আমরা কি বুঝব না, আগে কি হতো, আগে যারা প্রাচীনকালের যারা কেমিস্ট ছিলেন, বা প্রাচীনকালের বলতে যারা আধুনিক যুগের মানে প্রাক আধুনিক যুগের প্রথম দিকে যারা কেমিস্ট ছিলেন, তারা কি মনে করতেন যে মানে জারণ মানে 1 নম্বর অ্যাডিশন অফ অক্সিজেন, বা অক্সিজেনের যোগ, রিমুভাল অফ হাইড্রোজেন, বা 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে যে ইলেকট্রো যে নেগেটিভ এলিমেন্টগুলো আছে, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টগুলোর অ্যাডিশন, addition of electronegative element আর removal of electropositive element। এই যে ঘটনাটা ঘটে, অ্যাডিশন অফ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, রিমুভাল অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট বা রিমুভাল অফ হাইড্রোজেন বা অ্যাডিশন অফ অক্সিজেন, এই প্রত্যেকটা ঘটনাকে আমরা কি বলছি না জারণ বলছি। এটা গেল প্রাথমিক ধারণা। এবার বিজারণ জিনিসটা কি, এর
প্রত্যেকটা ঘটনা উল্টো হবে। এখানে কি, এখানে হচ্ছে অ্যাডিশন অফ হাইড্রোজেন, রিমুভাল অফ অক্সিজেন, আর কি, আর হচ্ছে তোমার অ্যাডিশন অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, addition of electropositive element, or removal of electronegative element. তাহলে এই যে এই সমস্ত ঘটনাগুলো যখন আমাদের হাইড্রোজেন যুক্ত হবে বা অক্সিজেন যখন নির্গত হয়ে যাবে বা ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট যখন যুক্ত হবে বা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের যখন বিয়োজন হবে বা বর্জন হবে, তাহলে এই সমস্ত যে ঘটনাগুলো এগুলোকে বলছি আমরা বিজারণ। এটা ছিল যে আগের তত্ত্ব। বর্তমানের বিজ্ঞানীরা কি বলছেন যে না, সবসময় যে রিমুভাল অফ অক্সিজেন বা রিমুভাল অফ হাইড্রোজেন বা এই সমস্ত বা অ্যাডিশন অফ হাইড্রোজেন বা রিমুভাল অফ হাইড্রোজেন এই সমস্ত গল্পগুলো ঘটবে, তা কিন্তু সবসময় নাও ঘটতে পারে। তাহলে এখন বর্তমানে যেটা মডার্ন ডেফিনিশন অফ জারণ বিজারণ কি? মডার্ন ডেফিনেশন অফ অক্সিজেন রিডাকশন কি না, এখানে বলছে যে যদি আমাদের একটা থেকে মানে একটা অ্যাটম থেকে যদি আমাদের ইলেকট্রনটা বর্জন হয়ে যায় বা ইলেকট্রনের যখন রিমুভাল, সেটাকে আমরা বলছি জারণ। একটা অ্যাটম থেকে, নিউট্রাল অ্যাটম থেকে যখন আমাদের ইলেকট্রনের রিমুভাল হয়ে যাবে তখন আমরা সেটাকে বলছি জারণ। আর যখন আমাদের একটা নিউট্রাল অ্যাটম থেকে, এটাকে বি লেখাই ভালো, একটা নিউট্রাল অ্যাটমকে যখন আমরা একটা ইলেকট্রন দান করছি, তাহলে সেটার মাধ্যমে আমাদের এই যে এ নেগেটিভ বি নেগেটিভ যে আমি এলিমেন্টটা পাচ্ছি, এটা কি হলো, এটা হচ্ছে রিডাকশন। তাহলে কি হলো, ইলেকট্রনের বর্জন, রিমুভাল অফ ইলেকট্রন ইজ কল্ড অক্সিডেশন অ্যান্ড অ্যাডিশন অফ ইলেকট্রন ইজ কল্ড রিডাকশন। তাহলে এইটা হচ্ছে বর্তমানের কনসেপ্ট, যে যেখানে যেখানে আমাদের ইলেকট্রনের গ্রহণ দেখতে পাবো সেটা হচ্ছে বিজারণ, আর যেখানে যেখানে ইলেকট্রনের বর্জন দেখতে পাবো সেটা হচ্ছে জারণ। তাহলে এটা গেল মডার্ন ডেফিনেশন অফ অক্সিডেশন রিয়াকশন। এবার আসি, এই যে অক্সিডেশন এবং রিডাকশন, এটা কিন্তু আমাদের সাইমালটেনিয়াসলি ঘটে। কীরকম? সেটাকে আমরা যখন আমাদের অক্সিডেশন এবং রিডাকশন একই বিক্রিয়ার মধ্যে দেখতে পাবো তখন আমরা তাকে বলবো রেডক্স রিয়াকশন, বা বাংলাতে বলতে গেলে জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ, রাইট। তাহলে এই যে এর এক্সাম্পল কি, সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে যে CuO কিউপ্রাস অক্সাইড থেকে যখন আমাদের কার্বন এর সাথে যখন আমরা কার্বন যোগ করলাম তখন আমরা কি পাবো, তখন আমরা Cu পাবো, কপার পাবো আর CO পাবো। ঠিক আছে, কিউপ্রিক অক্সাইড থেকে যখন আমরা কার্বন যোগ করলাম তখন আমরা কপার পাচ্ছি এবং CO। এটা সাধারণভাবে দেখলে আমার বোঝা যাচ্ছে যে এটা দেখো, এখান থেকে অক্সিজেন নির্গত হয়েছে, তাহলে অক্সিজেন নির্গমন মানে এখানে হয়েছে কি, অক্সিজেন নির্গমন মানে এখানে হয়েছে বিজারণ, আর এখানে অক্সিজেনের অ্যাডিশনে যুক্ত হয়েছে, তাহলে এটাকে কি বলবো আমরা জারণ। তাহলে এই যে এখানে CuO থেকে Cu হলো একসাথে একটাই বিক্রিয়ার মধ্যে ঘটেছে, তো এ হয়েছে বিজারিত, এ হয়েছে জারিত। তাহলে এই যে একই সাথে জারণ এবং বিজারণ একসাথে ঘটলো,
সেটাকে আমরা কি বলছি, রেডক্স রিয়াকশন বা জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এবার এই জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে আমাদের যখন আমরা বিক্রিয়া করছি, দেখো সিইউও বিজারিত হয়ে কপারে পরিণত হলো, আর কার্বন জারিত হয়ে কার্বন মনোক্সাইডে যে রূপান্তরিত হলো, এই যে ঘটনাটা, এই ঘটনাটা কি হচ্ছে, যে দুটো একসাথে ঘটছে, যে এ বিজারিত হচ্ছে আর এ জারিত হচ্ছে। তাহলে এটা যখন হচ্ছে, এ নিজে বিজারিত হচ্ছে, তো এ কি করছে, অপরকে জারিত করছে। তাহলে এ যে নিজে বিজারিত হয় অথচ অপরকে জারিত করে, মানে এর কাজ কি, এর কাজ হচ্ছে অপরকে জারিত করা। এ সিও থাকার জন্যই তো কার্বনটা জারিত হলো, তাহলে এর জন্য একে বলবো জারক বা অক্সিডাইজিং এজেন্ট। আর এই কার্বনটা যখন আমার সিইউ ওর সাথে বিক্রিয়া করলো, তখন তো সিইউ এবং এই যখন আমরা কার্বনটা যখন সিইউ ওর সাথে বিক্রিয়া করলো, তখন এই সিইউটা পাল্টে সিইউ রূপান্তরিত। তাহলে এই কার্বনটা থাকার জন্যই তো এ বিজারিত হলো, তাহলে এই জন্য একে আমরা কি বলবো, একে বলবো বিজারক বা রিডিউসিং এজেন্ট। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে অক্সিডাইজিং এজেন্ট এবং রিডিউসিং এজেন্ট কারা। অক্সিডাইজিং এজেন্ট কারা না, যে অপরকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয়, নিজে বিজারিত হয় কিন্তু অপরকে জারিত করে। মানে এর কাজটা দেখে আমরা একে বলবো, কারণ এই জারক এর কাজ কি, অপরকে মানে জারণ ঘটানো। তাহলে এর কাজ হচ্ছে জারণ ঘটানো, কিন্তু নিজে কি হবে, বিজারিত হবে। আর রিডিউসিং এজেন্ট তাহলে কোনটা, না যে নিজে জারিত হয় কিন্তু অপরকে বিজারিত করে। এর কাজ কি, এর কাজ হচ্ছে বিজারিত করা। তাহলে রিডিউসিং এজেন্ট, এই এজেন্টটা থাকার জন্য রিডিউস হচ্ছে কেউ, তাহলে অপরকে বিজারিত করা কিন্তু নিজে জারিত হয়, তাহলে তাকে বলবো আমরা রিডিউসিং এজেন্ট, রাইট। তাহলে এই গেল যে আমাদের রেডক্স রিঅ্যাকশন এবং অক্সিডেশন, এই জারক এবং অক্সিডাইজিং এজেন্ট এবং রিডিউসিং এজেন্ট। এবার আসি যে আমাদের অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার এই জিনিসটা কি, অক্সিডেশন নাম্বার এটা কি না, এটা হচ্ছে ধরো আমাদের সোডিয়াম আছে, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বাদ দিয়ে আমরা সোডিয়াম প্লাস কনভার্ট করলাম, বা ক্লোরিন থেকে ক্লোরিনকে একটা ইলেকট্রন দিয়ে আমরা Cl মাইনাসে কনভার্ট করলাম। এই যে আমরা এখানে যে ঘটনাটা ঘটালাম, এর চার্জ কত হলে দাঁড়ালো এখন, না এর চার্জ হচ্ছে +1, আর এর চার্জ কত দাঁড়ালো, এর চার্জ দাঁড়ালো এখন -1, রাইট। তাহলে এই যে এর চার্জ দাঁড়ালো +1 এবং এর চার্জ দাঁড়ালো -1, এই যে চার্জের যে ঘটনাটা ঘটলো এটাকে আমরা বলছি অক্সিডেশন নাম্বার। তাহলে সোডিয়ামের অক্সিডেশন নাম্বার কত, না 1, আর ক্লোরিনের কত, -1, এটা +1 এটা -1। তাহলে অক্সিডেশন নাম্বার জিনিসটা কি না, ব্যাপারটা হচ্ছে চার্জ অফ অ্যান অ্যাটম অর আয়ন, চার্জ অফ অ্যান অ্যাটম, মলিকিউল অর আয়ন, এর যার চার্জ থাকবে সেটাই হচ্ছে তার অক্সিডেশন নাম্বার। এবার এই অক্সিডেশন নাম্বার যখন আমরা বার করতে যাব, সেটার কিছু রুল আছে। কীরকম জিনিসটা, না যেমন প্রথম কথা হচ্ছে যারা
যারা হচ্ছে তোমার ক্ষার ধাতু কারা না, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা হচ্ছে ক্ষার ধাতু। এদের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার সবসময় কত হবে? 1। তাহলে ক্ষার ধাতুদের জন্য অক্সিডেশন নাম্বার সবসময় +1 অবভিয়াসলি। দ্বিতীয় নম্বর হচ্ছে কি না, যারা ক্ষারীয় মৃত্তিকা মূল, তাদের ক্ষেত্রে যেমন কি, যেমন হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম +3 হয়, সরি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এদের ক্ষেত্রে কত? এদের ক্ষেত্রে যে সবসময়ের জন্য +2। ওকে, তাহলে ক্ষার ধাতু। এবং 3 নম্বর কি, যেমন হচ্ছে আমাদের যারা হ্যালোজেন্স, মানে হ্যালোজেন্স কারা? হ্যালোজেন্স হচ্ছে আমাদের ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার -1, রাইট। 4 নম্বর হাইড্রোজেনের গল্প, যে হাইড্রোজেনের দুটো গল্প আছে। হাইড্রোজেনের কোনো সময় পজিটিভ ওয়ান হয়, আবার কোনো সময় নেগেটিভ ওয়ান হয়। নেগেটিভ ওয়ান কখন হয়? যখন হচ্ছে তোমার হয় সোডিয়াম হাইড্রাইড NH, এর ক্ষেত্রে হাইড্রোজেনের কিন্তু নেগেটিভ -1। ওকে, এটা গেল হাইড্রোজেন গল্প। আর অক্সিজেনের গল্প একটু আছে, অক্সিজেনের একটু ঝামেলা আছে। কি ঝামেলা? অক্সিজেন বাবু বিভিন্ন সময় বিভিন্ন রকম অক্সিডেশন নাম্বার দেখায়। কীরকম? সাধারণত অক্সিজেনের কত থাকে? অক্সিডেশন নাম্বার -2, ঠিক আছে। কিন্তু যখন এ পারক্সাইড বন্ধনে থাকবে, মানে ও, তখন এর হয়ে যাবে -1। এটা হচ্ছে পারক্সাইড বন্ধন। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটাই। আর হয়ে যায় আমাদের এর আরও কত হয়? হ্যাঁ, -1-2 পুরো অনেক সময় হয়। এটা কখন হয় না? যখন এটা হয় যে সুপার অক্সাইডের ক্ষেত্রে। তাহলে অক্সিজেন নর্মাল সাধারণ অবস্থায় -2, যখনই পারঅক্সাইড বন্ধনে থাকবে তখনই -1, আর সুপার অক্সাইডের ক্ষেত্রে -1-2। আর যখন আমাদের একটা নিউট্রাল থাকবে, মানে নিউট্রাল অ্যাটম থাকবে, নিউট্রাল অ্যাটমের যতগুলো ওর অ্যাটম থাকবে, সরি, নিউট্রাল মলিকিউলের যতগুলো অ্যাটম থাকবে, প্রত্যেকটা অ্যাটমের যে সমষ্টিগত দিক থেকে অক্সিজেন নাম্বার হবে সেটা সবসময় হবে 0। summation of the oxidation number of the atoms in a molecule is always 0। ওকে, তাহলে মানে কি হলো? যেমন ধরো, একটা উদাহরণ দিয়ে বললে নিশ্চয়ই সুবিধা হবে। ধরো একটা মলিকিউল আছে, সেটা কি? সেটা হচ্ছে KMnO4, পটাশিয়াম আর ম্যাঙ্গানিজ। এই যে KMnO4, এ তো নিজস্ব একটা মলিকিউল, এ একটা অণু। এর যখন আমরা এর অক্সিডেশন নাম্বার বার করতে যাব, এর প্রত্যেকটা কিন্তু সমষ্টিগতভাবে হবে 0। এর ওভারঅল অক্সিডেশন নাম্বার কত না? সেটা হচ্ছে 0। আর যদি কোনো আয়ন থাকে, যেমন ধরো একটা আয়ন আছে SO4 2-, SO4 2-, এই আয়নটার কিন্তু অক্সিজেন নাম্বার কত? -2। মানে এর যা হচ্ছে তোমার মানে কি বলবো এটাকে, মানে এর যেটাই হচ্ছে তোমার মানে এর যত থাকবে, কি বলে এটাকে, মানে এর হয়ে যাবে SO4 এর, যেহেতু SO4 2-, সালফেটের এটা হয়ে যাবে -2। এরপরে কি আছে? এটা আয়ন ইকুয়াল টু দ্য ম্যাগনেটিক, এটা তো বলে দিস।
আচ্ছা, এরপরে আমরা বার করব অক্সিডেশন নাম্বার। কিভাবে বার করব না, ধরো KMnO4 এর আমি অক্সিডেশন নাম্বার বার করতে চাইছি। KMnO4 এর মধ্যে এই যে Mn এর অক্সিডেশন নাম্বার বার করতে চাইছি। তাহলে যদি আমি অক্সিডেশন নাম্বার বার করতে চাই, এর আমি ধরে নেব এর হচ্ছে X। আমরা কি জানি, এই পটাশিয়াম হচ্ছে ক্ষার ধাতু, এর হচ্ছে +1। অক্সিজেনের হচ্ছে 4টা অক্সিজেন আছে, তার প্রত্যেকটা অক্সিজেনের -2। তাহলে কি হবে যে +1 যুক্ত X -8 সমান হচ্ছে 0। তাহলে X এর মান কত হবে না, সেটা হবে 7, রাইট। এরপরে কি আছে, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। এখানে যদি আমি Cr এর মান বার করতে যাই, এই Cr এর অক্সিডেশন নাম্বার বার করতে চাই, তাহলে আমি প্রথমে Cr এর ধরে নিচ্ছি X, ধরে নিলাম। Cr যদি X হয়, আমরা K এর কি জানি, K এর হচ্ছে +1 জানি, আর অক্সিজেনের কত জানি -2। কটা K কটা আছে, দুটো, তাহলে 2 × +1। ক্রোমিয়ামের কটা আছে, দুটো ক্রোমিয়াম আছে, 2 × X প্লাস 7টা অক্সিজেন আছে, 7 × -2। এটা টোটাল সামেশন হবে 0। তাহলে 2 যুক্ত 2X -14 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে কত পাবো আমরা, X এর মান পাবো 6 বা +6। তাহলে এখান থেকে Mn এর কত পেলাম, +7, আর ক্রোমিয়ামের কত পেলাম, +6। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের জারণ এবং বিজারণ বিক্রিয়া। এবার এই যে জারণ এবং বিজারণ বিক্রিয়া যে হলো, এটার কিন্তু আমাদের বাস্তবিক কিছু ক্ষেত্রে এক্সাম্পল পড়তে হয় এবং এটা পরীক্ষায় আসে। কি কি গল্প, এবার আসি জারণ এবং বিজারণ যে বিক্রিয়া, সেই জারণ বিজারণ বিক্রিয়ার একটা অ্যাপ্লিকেশন পার্ট কি কি না, প্রথম সেটা হচ্ছে কোরোশন জিনিসটা কি না, যখন ধরো আমাদের লোহাকে আমরা বাইরে ফেলে রাখি, তখন এই লোহার উপরে কি হয়, একটা ব্রাউন কোটিং পড়ে যায়। এই যে ব্রাউন কোটিং, এটাকে কি বলি আমরা, রাস্ট। তাহলে এই যে লোহার উপরে একটা ব্রাউন কোটিং পড়লো, এইটাকে আমরা কি বলছি, লোহা কোরর হয়ে গেল বা লোহা উপরে মোর্চা পড়ে গেল। এছাড়া লোহা ছাড়াও আমাদের তামাকে যখন আমরা বাইরের বা তামার পাত্রের উপরে, যখন এই তামার পাত্রকে যখন বাইরে রাখা হয়, তখন সেই তামার ক্ষেত্রে কি হয় না, তামার উপরে একটা গ্রিনিশ বা সবুজ আবার আস্তরণ পড়ে যায়, সবুজ রঙের আস্তরণ পড়ে যায়, তখন সেটা কি বলছি না, তামার কোরোশন। আর যখন আমরা সিলভারের উপরে যখন আমাদের ব্ল্যাক ছোপ দেখতে পাই, সিলভার কিসের, হ্যাঁ, এবং এই ব্ল্যাক যে ছোপটা তৈরি হয়, সেটা কিসের উপস্থিতি হয় না, সালফারের উপস্থিতি। তাহলে কি হলো, সালফারের উপস্থিতিতে কালো হয়ে যায়, তামা বাতাসের কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এবং জলের উপস্থিতিতে সবুজ রং ধারণ করে, আর লোহা ব্রাউন রং ধারণ করে। এই প্রত্যেকটাই কিসের উদাহরণ না, এই প্রত্যেকটাই হচ্ছে কোরোশনের উদাহরণ, রাইট। তাহলে এই যে কোরোশন ঘটছে, তাহলে আমাদেরকে তো এদেরকে বাঁচিয়ে রাখতে হবে, এদেরকে এখান থেকে রক্ষা করতে হবে। তাহলে সে রক্ষা করার প্রসেসটা কি, প্রথম নম্বর হচ্ছে গ্যালভানাইজেশন। নাকি না, আমরা আয়রনের উপরে যদি আমরা কিসের প্রলেপ দিই, জিঙ্কের প্রলেপ, যে আয়রনের উপরে যখন আমরা জিঙ্কের প্রলেপ দিয়ে দেবো, সেটাকে আমরা বলছি গ্যালভানাইজেশন। দ্বিতীয় নম্বর অ্যানোডাইজিং। যারা অ্যালুমিনিয়ামের স্লাইডিং ডোর বা অ্যালুমিনিয়ামের ডোর ব্যবহার করে, ওখানে লেখা থাকে যে অ্যানোডাইজড। এই যে অ্যানোডাইজিং কথার মানে কি, অ্যানোডাইজিং কথার মানে হচ্ছে যে অ্যালুমিনিয়ামের উপরে একটা Al2O3 একটা আস্তরণ ফেলে দেওয়া, যাতে করে কি হয়, যে ফার্দার এ কোরোডেড না হয়ে যায়।
এবার এর সাথে একটা জিনিস বলা ভালো যে এই আয়রনের এফের তুলনায়, হ্যাঁ আয়রনের তুলনায় অ্যালুমিনিয়াম কিন্তু মোর কোরোসিভ ইন নেচার, যে এ কিন্তু জলদি কোরোসিভ হয়েছে। কিন্তু আয়রনের এই অ্যালুমিনিয়ামের উপরে যখনই এ প্রথমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বা জলের যখনই এর সংস্পর্শে আসবে, এর উপর একটা অ্যালুমিনিয়াম অক্সাইডের আস্তরণ পড়ে যায়, যা একে ফার্দার কোরেশনের হাত থেকে রক্ষা করে। ঠিক আছে, তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনার মাধ্যমে তাহলে অ্যালুমিনিয়াম বেঁচে গেল, কিন্তু এফে কি বারবার কিন্তু ওটা রিয়াকশন হতেই থাকে। ঠিক আছে, তাহলে আজকের এই গেল আমাদের অক্সিডেশন এবং রিডাকশনের টপিক। যদি সবাই এই টপিকটা ভালো লেগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।